হ্যালো বন্ধুরা, যথারীতি আজকের আরও একটা গুরুত্বপূর্ণ টেক নিউজ নিয়ে বরাবরের মতো আমি প্রিয়তোষ আপনাদের সামনে। সন্ধ্যাবেলা কাজ সেরে ফিরে হাতে এক কাপ চা আর আমাদের টেক নিউজগুলো জমে যায় কিনা বলুন, আপনারাই আজকে কমেন্ট করে লিখে জানান। আর হ্যাঁ, কমেন্ট করতে যখন গেছেন, গতকাল রিকোয়েস্ট করেছিলাম ছোটো ভাই হিসেবে, আপনারা লাইকে ভরিয়ে দিয়েছেন। আজকেও রিকোয়েস্ট থাকবে লাইক করে দেওয়ার জন্য। আর আজকে প্রথমেই আমরা শুরু করব পাগল মানুষকে দিয়ে। এখনও বুঝতে অসুবিধা হচ্ছে, আমরা এলন মাস্কের কথা বলছি। আপনারা সকলেই জানেন এলন মাস্ক টুইটার কিনে নিয়েছে। তো আপনারা যারা এখনও আমাদের টুইটারে পেজে ফলো করেননি, টেক বেঙ্গলি বলে টুইটারে আমাদের একটা পরিবার আছে, হাঁটি পাপা করে চলে আসতে পারে। যাই হোক, যে কথা বলছিলাম, হঠাৎ করে আজকে এলন মাস্ক টুইটারের যে পাখির লোগোটা রয়েছে সেই পাখির লোগোটা পরিবর্তন করে একটা কুকুরের লোগো দিয়ে দিয়েছেন। আর কুকুরের লোগোটা হচ্ছে ক্রিপ্টোকারেন্সি ডগি কয়েনের একটা লোগো। তো তিনি আবার ক্রিপ্টোকারেন্সিকে প্রমোট করছেন। এই ঝোপে অনেকে আবার ক্রিপ্টোকারেন্সি কিনে নেবেন, তারপরে ডগি কয়েনের দাম যখন পড়ে যাবে সেই সব মানুষদের টাকার ক্ষতি হবে। এলন মাস্কের মতো মানুষের কাছ থেকে এই ধরনের হঠকারী সিদ্ধান্ত কিন্তু একেবারেই গ্রহণযোগ্য নয়। তবে হ্যাঁ, আপনারা আমাদের পরিবারটাকে গ্রহণযোগ্যতা দিতে পারেন, কারণ সেই ভরসা আমরা রাখতে পারি। তাহলে চলুন পরবর্তী টেক নিউজগুলো একবার দেখে নিই। চ্যাটজিপিটি নাম তো শোনাই হোগা। চ্যাটজিপিটি কিন্তু কিছুদিন আগে ইটালিতে ব্যান হয়ে গেছিল, এই খবর আপনারা সকলেই জানেন। অবশেষে জার্মানিতেও চ্যাটজিপিটিকে খুব তাড়াতাড়ি ব্যান করা হতে পারে, কারণ জার্মানির যে সমস্ত ডাটা সিকিউরিটি প্রাইভেসি পলিসি রয়েছে সেগুলো নাকি চ্যাটজিপিটি মানছে না। একজন ইউজারের তথ্য অন্যজনকে দেখিয়ে দিচ্ছে। তো এইগুলো তো প্রাইভেসি পলিসির বিরুদ্ধে, এবং এই কারণেই নাকি জার্মানি থেকে চ্যাটজিপিটিকে ব্যান করা হতে পারে। শুধুমাত্র চ্যাটজিপিটির সাথে জার্মানির যে এই অবস্থা চলছে এমন নয়, আজকে চ্যাটজিপিটির সাথে স্যামসাংয়েরও কিন্তু বিরোধ লেগে গেছে। স্যামসাংয়ের বেশ কিছু এক্সিকিউটিভ চ্যাটজিপিটির কাছে বিভিন্ন ধরনের কোশ্চেন করেছিলেন। চ্যাটজিপিটি দেখা যাচ্ছে একজনের উত্তর অন্যজনের ঘাড়ে চাপিয়ে দিচ্ছে, বা একজনের পার্সোনাল ডেটা অন্যজনের সাথে শেয়ার করে দিচ্ছে ওই তথ্য আদান প্রদানের মাধ্যমে। তো সেক্ষেত্রে দেখা যাক স্যামসাং কী স্টেপ নেয়। তো স্যামসাং অলরেডি এটাকে নিয়ে কিন্তু হুলুস থুলুস শুরু করে দিয়েছে। কিন্তু স্যামসাংয়ের কথাতে যখন চলে এলাম তখন বলে দিই, স্যামসাং গ্যালাক্সি S23 ফ্যান এডিশন যে ফোনটার জন্য আপনারা ওয়েট করছেন, সেই ফোনটার স্পেসিফিকেশন তো লিক হয়ে গেছে। আজকে স্যাম মোবাইলের রিসেন্ট টুইটার হ্যান্ডেল থেকে জানা যাচ্ছে স্যামসাংয়ের তরফ থেকে তারা কিন্তু খুবই ট্রাস্টেড লিক দেয়। তারা বলছে না, স্যামসাং গ্যালাক্সি S23 ফ্যান এডিশন একটা অ্যাফোর্ডেবল ফ্ল্যাগশিপ ফোন হবে, যেটার দাম গ্লোবাল মার্কেটে $600 আশেপাশে থাকবে। তো ইন্ডিয়ান মার্কেটে 45 থেকে 50,000 রুপির মধ্যেই কিন্তু স্যামসাং গ্যালাক্সি S23 ফ্যান এডিশনের দাম হওয়ার সম্ভাবনা রয়েছে। অবশেষে কপি ক্যাট স্মার্টফোন লঞ্চ করলো। ও মানে বুঝলেন না, OnePlus Nord 3CE লাইট ভার্সনটা। হ্যাঁ, এটা রিয়েলমি 10 Pro যে স্মার্টফোনটা লঞ্চ করেছিল তারই একটা রিব্র্যান্ডেড ভার্সন। একই রকম স্পেসিফিকেশন রয়েছে, শুধুমাত্র ফোনটা দেখতে আলাদা। আর হ্যাঁ, অপারেটিং সিস্টেমে রিয়েলমিতে রিয়েলমি UI থাকে, অক্সিজেন OS রয়েছে OnePlus-এর এই ডিভাইসটা। তার জন্যই দাম রাখা হয়েছে 2000 রুপি বেশি। OnePlus-এর যে বেস ভ্যারিয়েন্ট 8GB 128GB 19,999, তার উপরের যে ভ্যারিয়েন্টটা রয়েছে 8GB 256GB, তার দাম রাখা হয়েছে 21,999। তো সেক্ষেত্রে আমার মতে এই ফোনটা কিন্তু একেবারেই ঠিকঠাক ফোন নয়, কারণ আজকের দিনে ইন্ডিয়াতে 20,000 রুপি আর বাংলাদেশে 30 থেকে 32,000 টাকা এর থেকে অনেক ভালো ডিভাইস অ্যাভেলেবেল। আর আপনারা যদি OnePlus Nord 2CE লাইটের থেকে সাকসেসর হিসেবে দেখেন, তাহলে খুব একটা কিন্তু এতে ইমপ্রুভমেন্ট নেই। অ্যামোলেড ডিসপ্লে নেই ওই প্রাইস পয়েন্টের, সব থেকে বড় উইক পয়েন্ট। যাই হোক, আপনারা যে ফোনটাকে নিয়ে ভাবতে পারেন সেটা হচ্ছে OnePlus Nord 3। অলরেডি বিভিন্ন সার্টিফিকেশন সেকশনে এনলিস্টেড হয়ে গেছে। এমনকি এটা কনফার্ম হয়ে গেছে যে এপ্রিল মাসের শেষের দিকে না হলেও মে মাসের একদম ফার্স্ট উইকে OnePlus Nord 3 লঞ্চ করবে, আর সেটা 30,000 রুপির মধ্যে আসবে, এবং সেখানে মিডিয়াটেকের Dimensity 9000 চিপসেট আসবে। অলরেডি আমরা Antutu বেঞ্চমার্ক দেখেছিলাম কিছুদিন আগে, প্রায় 1 মিলিয়নের আশেপাশে Antutu বেঞ্চমার্ক ছিল। তো ওই ফোনটাকে নিয়ে আপনারা ভাবতে পারেন 120 হার্জের অ্যামোলেড ডিসপ্লে থাকছে, 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা থাকছে, এছাড়াও 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, 100 ওয়াটের চার্জার থাকছে, মোটামুটি একটা চলনসই। এবার অ্যাপেলের তরফ থেকে একটা চমকে ওঠার মতো খবর দেবো। অ্যাপেলের যে M2 চিপসেটটা রয়েছে, অ্যাপেল প্রথমবারের জন্য M2 চিপসেটের প্রোডাকশন বন্ধ রাখতে বাধ্য হচ্ছে, কারণ অ্যাপেলের যে M2 ম্যাকবুক রয়েছে তার যে সেল সেটা নাকি অনেকটাই পড়ে গেছে, মার্কেটে নাকি অনেক স্টক তৈরি হয়ে গেছে, যার জন্য অ্যাপেলের এই প্রোডাকশন বন্ধ রাখতে হয়েছে। তো এতদিন দেখতে পাচ্ছিলাম যে এত চাহিদা অ্যাপেলের প্রোডাক্টের যে তারা প্রোডাকশন করতে পারছে না, এখন তারা প্রোডাকশন বন্ধ রাখতে বাধ্য হয়েছে। অবশ্যই অ্যাপেলের জন্য একটা খারাপ খবর। তার থেকেও বড় কথা, iPhone 17 Pro অর্থাৎ এখনো 3 বছর বাকি লঞ্চ হতে, সেই iPhone 17 সিরিজে শোনা যাচ্ছে আন্ডার ডিসপ্লে ফেস রেকগনাইজেশন আইডি থাকবে, এবং সেখানে 100% ডিসপ্লেটা আপনি উপভোগ করতে পারবেন। কোনো রকম পাঞ্চল থাকবে না, ড্রপ নস তো থাকবেই না। সুতরাং এখনো 3 বছর টাইম লাগবে আন্ডার ডিসপ্লে এই ফেস রেকগনাইজেশন বা ক্যামেরা আনতে অ্যাপেলের। তার আগে দেখা যাক অ্যান্ড্রয়েড পারে কিনা। যদিও অ্যান্ড্রয়েডের কয়েকটা ফোনে এসছে, কিন্তু সেটা এখনো ঠিকভাবে সফল হয়নি। এরপর একটু কলঙ্কিত কোম্পানির খবরে আসি।
কি ধরতে পারেনি? পোকোর কথা বলছি। পোকো C51 আগামী 7ই এপ্রিল ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করতে চলেছে। এখানে মিডিয়াটেকের হিলিও G36 প্রসেসর থাকছে, এছাড়াও 6.52 ইঞ্চির একটা HD+ ডিসপ্লে, 4GB র্যাম থাকছে, 8 মেগাপিক্সেলের ডুয়েল রেয়ার ক্যামেরা থাকছে, এছাড়াও রেয়ার মাউন্টে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে, আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 13 রয়েছে। তবে হ্যাঁ, এই অ্যান্ড্রয়েড 13 কিন্তু গো এডিশন বা লাইটার এডিশন বলা চলে। তো এই ফোনটার রিভিউ আনার চেষ্টা করছি, দেখা যাক। লো বাজেটের ফোন 10,000 বা 8,000 রুপি দাম হবে, বাংলাদেশে হয়তো 12,000 টাকা, খুব মেরে কেটে। তো ভ্যালু ফর মানি হতে পারে, যদি না আবার মাদারবোর্ড বা ক্যামেরা কাজ করা বন্ধ করে। ভিভো T2 সিরিজ খুব তাড়াতাড়ি লঞ্চ করতে চলেছে। দুটো স্মার্টফোন আসবে, একটা হচ্ছে ভিভো T2 আর ভিভো T2X। এপ্রিল মাসের 3rd উইক নাগাদ এই ফোন দুটো লঞ্চ করতে চলেছে এবং দুটো ফোনেই শোনা যাচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 695, একটা 5G চিপসেট থাকবে, অ্যামোলেড ডিসপ্লে থাকবে, এছাড়াও শোনা যাচ্ছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকতে পারে, যদিও এখনও পর্যন্ত স্পেসিফিকেশন স্পষ্ট নয়। তো ভিভো T2 সিরিজ কিন্তু খুবই অ্যাফোর্ডেবল প্রাইস পয়েন্টে ভ্যালু ফর মানি ডিভাইস হবে, কারণ টি সিরিজ মানে অনলাইন সেন্ট্রিক সিরিজ হতে চলেছে। এবারে সবশেষে নাথিং ফোনের খবরে আসি। নাথিং ফোন 2 এখন শুধুমাত্র লঞ্চের অপেক্ষা। অলরেডি সমস্ত সার্টিফিকেশন সেকশনে ফোনটাকে দেখা গেছে, এমনকি ফোনটাতে যে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 1 চিপসেট থাকবে সেটাও আমরা জেনে গেছি, ওয়্যারলেস চার্জিং টেকনোলজি থাকবে। এছাড়াও কিছু কিছু লিক বলছে সেখানে IP সার্টিফিকেশন সেকশনও থাকতে পারে। কিন্তু আজকে নতুন খবর বলছে নাথিং ফোন 1-এ আমরা একদম স্টক ভ্যানিলা OS পেয়েছিলাম, যেখানে কোনো রকম ফিচার ছিল না। কিন্তু হ্যাঁ, নাথিং ফোন 2-তে নাকি একটা কাস্টম OS ব্যবহার করা হবে, যেটা নিয়ারলি স্টক অ্যান্ড্রয়েড এক্সপিরিয়েন্স প্রোভাইড করবে, কিন্তু তাতে ফিচার্সের কোনো রকম কমতি হবে না। কারণ স্টক অ্যান্ড্রয়েডে আমরা ডুয়েল অ্যাপস, কিড স্পেস বা সেকেন্ড স্পেস এই সমস্ত অপশানগুলো পাই না। নাথিং ফোন 2-কে এমনভাবে কাস্টমাইজ করা হবে যেন ওই ধরনের ফিচার্সগুলো দেওয়া থাকবে, কিন্তু আপনি যে এক্সপিরিয়েন্সটা পাবেন সেটা স্টক অ্যান্ড্রয়েডের। তো দেখা যাক, নাথিং ফোন 2-এর এখন শুধুমাত্র অপেক্ষা। আর নাথিং ফোন 2 কিন্তু সরাসরি কম্পিট করবে স্যামসাং গ্যালাক্সি S23 ফ্যান এডিশনের সাথে। দেখবেন এই দুটো ফোন একই টাইম লাইনে লঞ্চ করছে, যাতে একে অন্যের সাথে কম্পিট করতে পারে। আর ওয়ানপ্লাসের তরফ থেকে OnePlus 11R তো রয়েছেই। তো আজকে আর আমরা কথা বাড়াচ্ছি না, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। লাইক করা হয়নি দেখুন এখনও, আমি জানি বস, লাইক করে, যদি সাবস্ক্রাইব না করা থাকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে আগামী পরে।